পরের খবরের দিকে নজর রাখি। রাজপথে শেখ হাসিনার দল। শহীদ বুদ্ধিজীবী দিবসে পথে আওয়ামী লীগ। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা আওয়ামী লীগের, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা, রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা আওয়ামী লীগের। আরও একবার জানিয়ে রাখি, রাজপথে শেখ হাসিনার দল। শহীদ বুদ্ধিজীবী দিবসে পথে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন ডিটেলে। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, আওয়ামী লীগের এই প্রথম, অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের পর আওয়ামী লীগের প্রকাশ্যে বাংলাদেশে বড় অনুষ্ঠান হতে চলেছে এবং সেখানে রাজপথে নামতে চলেছেন আওয়ামী লীগের সদস্যরা। একাধিক জায়গায় তারা একাধিক কর্মসূচির ঘোষণা তারা করেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস তারা পালন করবেন এবং সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য একদিকে যখন ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে তারা শ্রদ্ধা জানাবেন, অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। রায়ের বাজার এলাকাতেও তারা শ্রদ্ধা জানাবেন এবং বিভিন্ন জায়গায় এই শহীদ দিবস তারা পালন করবেন। অর্থাৎ কোথাও একটা যে আওয়ামী লীগ ফের রাজপথে তারা নামছেন এবং সেটা তারা শুরু করছেন এই শহীদ বুদ্ধিজীবী দিবসের হাত ধরে। দুবেলা বেশ। সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ। কেন? বাংলাদেশের মিডিয়ায় সরকারি খবরদারির রিপোর্ট, বিস্ফোরক রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের। অস্থির বাংলাদেশে ইতিমধ্যেই নিহত 5 সাংবাদিক, গণমাধ্যমের উপর নিরন্তর হামলা। রিপোর্টে দাবি, বাংলাদেশে 167 রিপোর্টারের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল। বাংলাদেশে 129 রিপোর্টারের বিরুদ্ধে মিথ্যে মামলা। কেন সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পড়শি রাষ্ট্র, জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী থেকে। মৈত্রী, দেখো, এই যে আন্তর্জাতিক মিডিয়া সংগঠন তাদের রিপোর্টে যে তথ্য উঠছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। তার কারণ সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে কার্যত সরকারের দখলেই বাংলাদেশের মিডিয়া এই মুহূর্তে চলে গিয়েছে। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যে কার্যত অসম্ভব হয়ে গিয়েছে সেটা এই রিপোর্টে উঠে এসেছে। এবং সেটা কিভাবে বোঝা যাচ্ছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই আমরা দেখেছিলাম একাধিক যে সংবাদ মাধ্যম আছে, সেই সংবাদ মাধ্যমের এডিটর থেকে শুরু করে সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এবং সেই সংখ্যাটা এখন জানা গেল যে 129 জন রিপোর্টারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে একাধিক রিপোর্টারের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 167 জন এমন সাংবাদিক রয়েছেন যাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, যাদের মৃত্যু চলে যেতে হয়েছে 5 সাংবাদিক সেখানে নিহত হয়েছে। আচ্ছা, এমন খবরই উঠে আসছে। এবং যদি সার্বিকভাবেও দেখা যায় যে বাংলাদেশ সংবাদ মাধ্যমের যে সমস্ত খবর আছে সেই সবটাই কিন্তু সরকারের নজরদারিতে চলছে বলে এই আন্তর্জাতিক রিপোর্টের উঠে আসছে। বেশ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সতর্ক নজর ভারত সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার্তা সংসদে জানালেন বিদেশমন্ত্রী। We have a good history of development projects. When we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. Certainly, it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন। নয়া যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার এই আবেদন গ্রহণ করা হলো না। শুনানির জন্য শর্ত দিয়েছে চট্টগ্রাম আদালতের বিচারক। বুধবারের পর বৃহস্পতিবার এদিনও বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন গ্রহণ করা হলো না।
আদালতের দরজায় ঘুরলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবার একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মা পাড়ের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি নতুন করে গরম হয়ে ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির এই দিন এগোনোর জন্য বুধবার চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। অভিযোগ এরপরই চট্টগ্রাম আদালতেই উত্তেজনা ছড়ায়। কোর্টেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে 2 একজনের ধাক্কা দিয়েছি। আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইসকন করো, ইসকনের দালাল যারা তাদেরকে খতম করো, তাদেরকে করো, বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছিল। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। বুধবার চেয়ার ছেড়ে উঠে যান চট্টগ্রাম আদালতের বিচারক। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর আবেদন শুনতে তিনি শর্ত চাপান। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবার একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। নিউজ 18 বাংলা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে এবার নজর রাখবো, টালিগঞ্জে ভ্যাটের মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধার। বহুতলের পিছনে আবর্জনা স্তূপের মধ্যে প্লাস্টিকে মোড়া কাটা মাথা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ছবি দেখছেন আপনারা। খবর পেয়ে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ। গ্রাহাম রোডের ছবি দেখছেন। টালিগঞ্জে ভ্যাটের মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধার। বহুতলের পেছনে আবর্জনার স্তূপ, আর সেখানেই প্লাস্টিকে মোড়া কাটা মাথা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো রুমেলা, যে টালিগঞ্জের যে এলাকা, সেই গ্রাহাম রোড, সেই এলাকায় যখন এই কাটামুন্ডু আজকে পাওয়া গিয়েছে, সাত সকালেই এই ঘটনা জানানো হয় গল্ফগ্রিন থানাতে, এবং তারপরে গল্ফগ্রিন থানা থেকে পুলিশ আসে এবং পাশাপাশি যে এলাকাটা অর্থাৎ এই গ্রাহাম রোড, সেখানটা কিন্তু একদম রিজেন্ট পার্ক থানার এলাকার অন্তর্ভুক্ত। কাজেই দুটো থানা মিলিয়ে এর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত তিনি এখানে এসেছিলেন, এবং যেটা দেখা গিয়েছে যে স্নিপার ডগ যখন এই ঘটনাস্থলে প্রথম আসে, তারপর থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে সেই স্নিপার ডগ কিন্তু দৌড়ে আসে। আমি আমার ক্যামেরা পার্সন পিন্টুকে দেখাতে বলবো সেই রাস্তাটা, এবং যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে সেই স্নিপার ডগ ছুটে আসে, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরাও আসেন। এবং এই রাস্তা ধরে, যে রাস্তাটা এখন দেখানো হচ্ছে, পিন্টু আমার সহকর্মী দেখাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে আসে কুকুর, এবং সরাসরি একটি অ্যাপার্টমেন্টে ঢুকে যায়। সেই ছবি এবার দেখাতে বলবো আমার সহকর্মী পিন্টুকে। এবং এই যে আধারশিলা অ্যাপার্টমেন্ট, সেই আধারশিলা অ্যাপার্টমেন্টেই কিন্তু স্নিপার ডগ আসে, এবং উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যায় যে কোনো খুনের কিন্তু একটা রহস্য থাকে, এবং তা ভেদ করতেই, রহস্যের জাল ভেদ করতেই পুলিশ নামে স্নিপার ডগ নামানো হয়। যেটা কাকতালীয়ভাবে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আবর্জনা স্তূপের মধ্যে ওই মুন্ডটি পাওয়া গিয়েছিল, সেই আবর্জনার কিছু অংশ এই অ্যাপার্টমেন্টের একটি জায়গায় রাখা হয়েছে, এবং যে বস্তা ওখানে ছিল সেই বস্তাও কিন্তু এখানে রয়েছে বলে জানা যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং এই মহিলার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে সেই মহিলা এলাকার নন? পুলিশ কি মনে করছে এই বিষয়ে?